71-এর পক্ষে কথা বললে যে বলে এই লোকটা ভারতের দালাল, ওই যে লোকটা বললে ভারতের দালাল, উনি কোন দেশের দালাল? উনি কি তাইলে পাকিস্তানের দালাল? তাহলে আমি পাকিস্তানের দালাল হয়ে থাকতে চাই না। যদি বলে 71-এর কথা বললে কেউ ভারতের দালাল, তাহলে আমি ভারতের দালাল। আমলিকের যদি একটা দিন কর্মসূচি দেয় ঢাকা শহরে, বাংলাদেশের পুলিশ খালি একদিন কোক যে আমলিকের কর্মসূচি কালকে ঢাকা শহরে আছে, ঢাকা শহরে পা ফেলা জায়গা থাকবে না। আমাদের রিক্সা চালক, হকার, ফুটপাত যারা আছে আমরাই লড়ে যাবো আমলিকের লেগে। আর প্রধানমন্ত্রীকে বলবো একটা কথাই, যদি আমার এই ভিডিও যদি আমলিকের কোনো গণ্যমান্য ব্যক্তি দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশে চলে আসেন, স্বাগতম বাংলাদেশ। আর আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বদাই বাংলাদেশের মাটিতে এবং ঢাকার রাজপথে আছি, থেকে যাবো। বাংলাদেশের লোক আমাদের মতন মানুষ, আপনারা মারিয়া আবার আপনারা শেখ হাসিনার দায়ী করতেছেন, কেন বলতেছেন? কথাটা আমার আপনারা মারিয়া আপনারা শেখ হাসিনার দায়ী করতেছেন। উনি তো বলছেন, কেন আপনি কি বুঝছেন বুঝান, উনি বলছেন বুঝান আপনি। জনগণ, আমার প্রশ্ন জনগণের তো জনগণের মারছে কে? জনগণের কে মারছে? জনগণের আপনারা জনগণেরই মারছেন। কথাটা আমার ভাই কে মারছে? জনগণের কে মারছে? জনগণের আমার সেখানে পুলিশ মারা গেছে, সাধারণ জনগণ মারা গেছে। আমার প্রশ্ন জনগণ, আপনার পাকিস্তানের লোক মারা গেছে, বাংলাদেশের জনগণ মারা গেছে, আপনারাই মারছেন। আপনারা পাকিস্তানের লোকেরা মারছেন, বন্ধ করেন। আপনারা পাকিস্তানের লোকেরাই মারছেন। যারা 500 টাকা ভাতের বিল দেওয়ার ক্ষমতা ছিল না, ম্যাচ ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, তারা এখন কোটি কোটি টাকার মালিক। এরা, আমি সার্জিসকে বলবো, হাসরাতকে বলবো, নাহিদকে বলবো, এদের চেহারা দেখেন আর 5 আগস্টের চেহারা দেখেন। এরা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা নিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেও আপনি আওয়ামী লীগের কথা বলছেন, ভয় করছেন আপনি? আসলে এখানে ভয় করার কিছু নেই, আমরা তো শুধু 100 টাকা ইনকাম করে খাই, আমরা কারোর গালে চড় মারে খাইনি, সাদাবাজি, টেন্ডারবাজি এগুলোর সাথে যুক্ত ছিলাম না। আর আমি যে আমলিগ সংগঠনের সাথে 5 তারিখের আগে যুক্ত ছিলাম না, আমি 5 তারিখের পরের একজন আমলিগ কর্মী। সেই ক্ষেত্রে আপনারা দেখছিলেন ধানমন্ডি 32 15 আগস্ট যাদের শোক দিবস ছিল, ওইখানে বাংলাদেশের ভিতরে আমি ওয়ান পিস ছিলাম, একমাত্র আমি ওইখানে ফুল নিয়ে গেছিলাম শ্রদ্ধা জানাতে। যাক আল্লাহর মহিমা যে আল্লাহ আমাকে ওই দিন ওই থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি তো জানি যে আমি মারা যাবো, তো আল্লাহর অশেষ ভালোবাসায় যে আমার ওই থেকে বাঁচায় এনেছে। আমাকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, পরে আমাকে জামিন করছিল আমাদের অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। পরে ওইখান থেকে আমি মুক্ত কারাগার, এখন আমার কেস চলে, আমার হাজিরা দেওয়া লাগে। সাধারণ রিক্সা চালক, দেশের একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে আমার সৎ উপার্জনে 400 টাকাতে ফুল কিনে 32 নম্বরে গেলাম শ্রদ্ধা জানাতে। ওইখান থেকে আমাকে ধরে পুলিশে দিয়ে দিল, দেওয়ার পরে আমাকে হত্যা চেষ্টা মামলায় চালান দিয়ে দেওয়া হলো। তাহলে আপনাদের এখানে বোঝা যাচ্ছে যে হত্যা চেষ্টা মামলায় কি আছে আর কি নেই। একজন রিক্সা চালককে যদি হত্যা চেষ্টা মামলা দেওয়া লাগে, তাহলে যারা আমলিগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের সাথে যুক্ত ছিল তাদের কোন অবস্থানে রেখেছে এই সরকার, এই জায়গা থেকেই বোঝা যায় দেশের পরিস্থিতি ভালো না। মানুষ আজ কোথায়, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে। 5 তারিখের পরে দেশে যা হয়েছে এগুলো আমরা সহজেই ভুলতে পারবো না। বাংলাদেশের মানুষ ইতিহাস ঘুরলে দেখা যায় আইয়ুব খান থেকে ইয়াহিয়া খান, স্বৈরাচার ইরশাদ, বেগম খালেদা জিয়া কেউ ছাড় পায়নি। প্রধানমন্ত্রী এত কিছু দেওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ তাকে স্বৈরাচার বলে ঘোষণা করেছে। তো ডক্টর ইউনূস যে 17-18 মাস থাকলো, কোন সংবিধান অনুযায়ী থাকলো? উনি যে সংবিধান অনুযায়ী ছাত্ররা গণভোট নিয়ে এত মাথা ব্যথা ওগা শুরু হয়েছে, 18-19 মাস ওরা থাকলো, তখন কি ওদের মাথায় ছিল না যে আমরা কোন সংবিধান অনুযায়ী থাকতেছি? এটা কোন সংবিধান না। সংবিধান অনুযায়ী আমরা দেখে আসছি, কোন ইউপি সদস্য যদি মারা যায়, কোন সংসদ সদস্য যদি মারা যায়, 3 মাসের ভিতরে সেখানে একটা নির্বাচন দিয়ে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। কিন্তু ইউনূস যে বাণিজ্যিক চুক্তিগুলো করে গেল বিভিন্ন দেশের সাথে, এগুলো ওনার করে যাওয়া ঠিক হয়নি আমি মনে করি। কারণ আমি দেশের একজন সাধারণ নাগরিক, মধ্যবিত্ত পরিবারের সন্তান। সেই ক্ষেত্রে আমি কোনো রোহিঙ্গা না, শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, সেই ক্ষেত্রে ওই জায়গায় গেছিলাম। আর একটা কথাই বলবো যে উনি ভালো কাজ করেন। ওনাকে এই চুক্তি করার আগে একবার ওনাকে ভাববা দরকার ছিল যে আমি স্থায়ী সরকার না, আমাকে মানুষ 3 মাসের জন্য কন্টিনিউ কায়দায় নিয়ে এসে আমি যে কোনো সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমি চলে যাবো। 3 মাসের ভিতরে নির্বাচন দিত, বিএনপি সরকার গঠন করতে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু দেশে এত দুর্নীতি, এত অতপাচার, এত কিছু হইতো না। নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে আসলো। কিভাবে করে আসলো উনি? উনি একজন জাতীয় সুদখোর, উনি বিভিন্ন দেশের সুদের টাকার ইন্টারেস্ট পায়। উনি দেশে কেন আসলো? উনার নামে 666 কোটি টাকার মামলা ছিল দুর্নীতির, সেই মামলা কোথায় গেল? তা আমি মনে করি যে দেশের মামলা মোকদ্দমা এরকমই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট। লুৎফর রহমান বাবুরের নামে 10টি টাকা অস্ত্রের মামলা ছিল, সে কি এখন সংসদ ভবনের সংসদ সদস্য না? তাইলে এরকম মামলা অতীতে জায়গার নামে হয়েছে, থাকবে না, এগুলো এটাই বাস্তব। মুক্তিযোদ্ধার জুতার মালা দিলে জিয়ার কি জুতার মালার ভাগ করে নাই? এ তো মুক্তিযুদ্ধ। শেখ সাহেবের বাড়ি ভাঙছে, ওটা কি শেখ সাহেবের বাড়ি? ওটা বীরাঙ্গনা বাড়ি। যত মা বোন ধর্ষণ হয়েছে, কোন স্বামী তো নিতে চায় নাই, তারপর কইছে লিখিত ভাবে যে অগ বাপের নাম আমার নামে উল্লেখ করে দাও। শেখ মুজিব বলছে বাড়ি তো বীরাঙ্গনা গো, শেখ হাসিনার বাড়ি না। অন্যায় শেখ হাসিনা করলে শেখ হাসিনার পানিশমেন্ট হইবে, বিচার হইবে। শেখ মুজিব তো আর অন্যায় করে না। ভারত তো আমাকে স্বাধীনতার সময় আমাকে সাহায্য করে। হাসিনার গলা তুলসী লাগাই দাও, কত বড় সাহস! বেটা কার দেশ থেকে কথা বল? এটা হাসিনার বাবার দেশ, এটা হাসিনার স্বামীর দেশ, হাসিনার 14 গোষ্ঠীর দেশ। শেখ হাসিনা দেশ শ্রীলঙ্কন মঙ্গল হইল, কারণ উনি যাওয়ার পরে আমাদের যে একটা পেটের মধ্যে লাথি পড়ছে, এই লাথিটা আসলে কোনো সরকার ফিরাই দিল না। না পারলো বাটপার ইউনূস, না পারলো এটা নতুন সরকার। আমাদের যে অভাব রইল, আমরা 3 বেলা তো দূরের কথা, 1 বেলা খাবার জোগাড় কোন রকম করতে পারি।
এও পাতলা খিচুড়ি, দুপুরে খাইছে একটা কেক আর এক কাপ চা। এটা কি খাওয়ান দাওয়ান হইলো ভাই? রিক্সা চালাই গেলি খাই মাইছে। দেশটা তুমি একবারে কিরকম ৭৪-এর দুর্ভিক্ষ হয়ে গেল। এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল ৫ই আগস্টের পরে, এই অবতার পাশে কোন সরকার দাঁড়াইতে পারলো না। আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে আবার এই দেশে ফিরিয়ে আনা উচিত। শেখ হাসিনা যদি আগামীকালকে বাংলাদেশে চলে আসে তাহলে দেশের অবস্থা কি হতে পারে? তাইলে তো মনে করেন আমগর গরিবের কপাল খুইলা গেল, আমগর গরিবের কপাল খুইলা গেল, আমগর গরিবের কপাল খুইলা গেল। শেখ হাসিনা দেশে আমগর মঙ্গল হইল, কারণ উনি যাওয়ার পরে আমাদের যে একটা পেটের মধ্যে লাথি পড়ছে, এই লাথিটা আসলে কোনো সরকার ফিরাইতে পারলো না। না পারলো বাটফার ইউনূস, না পারলো এটা নতুন সরকার। আমগর যে অভাবে রইলো। আমরা অন্য ৩ বেলা তো দূরের কথা, ১ বেলা খাবার জোগাড় কোন রকম করতে পারি। এও পাতলা খিচুড়ি, দুপুরে খাইছে একটা কেক আর এক কাপ চা। এটা কি খাওয়ান দাওয়ান হইলো ভাই? রিক্সা চালাই গেলি খাই মাইছে। আমরা কঠিন পরিশ্রম করি, আমাদের ৩ বেলা ভরপুর খাইতে হয়, কিন্তু এখন আমরা ভাত পাই না, ১ কাপ চা পাই না, একটা কেক পাই না, রাস্তার মধ্যে কোনো সাহায্য মাহ্য নাই। দেশটা তুমি একবারে কিরকম ৭৪-এর দুর্ভিক্ষ হয়ে গেল। এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল ৫ই আগস্টের পরে, এই অবতার পাশে কোন সরকার দাঁড়াইতে পারলো না। এটা কি আমাদের ভুগে ছিল? এটা কি সংবিধানে ছিল যে আমরা এতদিন কষ্ট করব? কষ্ট কোনো সংবিধানে নাই। মানুষের আপদ বিপদ কোনো সংবিধানে নাই। মানুষের সর্বশক্তি হলো সংবিধান। এই সংবিধানের জন্য আমরা এত কিছু হারাইলাম, কারণ সংবিধানে চাওয়ার দরকার ছিল প্রত্যেকটা দলের সংবিধান চাওয়ার দরকার ছিল। এখন আপনারা বলবেন সংবিধান কোথায়? সংবিধান তো আমরা চিনি না। সংবিধান চিনলে বেটা তখন এই অবস্থা হয়। হাসিনা নিজে কইতে পারবে সংবিধান কি জিনিস কইতে পারতো না। তবু আমি মনে করবো উনি যে দেশটারে এত উন্নত দেখাইছেন, মানুষের কথা শুনছেন না, কারো কথা কানে দেন না। উনি দেশটাকে দ্বিতীয় লন্ডনের মুখোমুখি করছেন, দ্বিতীয় লন্ডনের মুখোমুখি। কিন্তু যে অর্থগুলি দিতে থাকতো, ওরা না নিত লুটপাট করে, তাহলে দ্বিতীয় লন্ডন আমরা পাইছিলাম শেখ হাসিনার কাছ থেকে। তবে যদি সংবিধান থাকতো, আজ থেকে ৫৪ বছর আগেই দেশটা দ্বিতীয় লন্ডন হইতো। সংবিধানের কারণে দেশটা চোর বাটপার, নারী ধর্ষণ, খুনাখুনি আরম্ভ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা দেখেন আরেকটা কি খবর, ৩ মাস ৯০ দিন হলো এই সরকারের বয়স। প্রায় ১০০ শিশু ধর্ষিতা হওয়ার পরে মৃত্যুবরণ করতে হলো। এটা কি সংবিধানে ছিল? এই সংবিধানকে আমরা চাইছিলাম? এই সংবিধানের জন্য কি আমরা দেশ স্বাধীন করছিলাম? এই সংবিধানের জন্য কি আমরা ৩০ লাখ লোক হত্যা করছিলাম? এই কারণে আমরা করছিলাম। এটার বিচার কে করবে? এটার বিচার করবে সংবিধান। এই সংবিধানের জন্য আজকে যে আইয়ুব খান আজ থেকে ৬০ বছর আগে সংবিধান দাবি করছিলেন, কার কাছে? বাংলাদেশ পুলিশের কাছে। যে আমানত হয়ে গেছে পুলিশের কাছে, আমরা গিয়ে দৌড়ি হাসিনার কাছে, এই খালেদার ভূতের কাছে, খালেদার কাছে। এই তো হলো ভুয়া কথা, মিথ্যা কথা। এই মিথ্যা কথা কোনোদিন বলবেন না। সংবিধান দিয়ে গেছে ব্রিটিশ পুলিশের কাছে। যেদিন সংবিধান জন্ম হয় সেদিন একটা পুলিশের জন্ম হয়। সেদিন কোন সংবিধানের মাথা এবং গণতন্ত্রের মাথা পাওয়া গেছে না। তো দেখা গেছে গণতন্ত্রের মাথাও আমরা পাইছি, পিতা পাই না। গণতন্ত্রের পিতা নাই। এখন আর কয় না যে গণতন্ত্রের মহানায়ক বাংলার সেই ইতিহাসের পাতা খুলে খুলে পাবেন আজ রে, এই বয়ানার শুনি না কে? সংবিধান কই আছে আর গণতন্ত্র কই আছে? চাপার দাঁত ফালাই দিব। এটা যদি ভাইজা নিচে দাও, সংবিধানের গণতন্ত্র, এই গণতন্ত্র লাগে ৩০ লাখ মারছি। এই সংবিধানের জন্য সংগ্রাম, গণতন্ত্র লইলাম, সংগ্রাম করলাম, সংবিধান হারাইলাম। আমও গেল, ছালাও গেল, মধ্যে থেকে সবই হারাইলাম। এখন থেকে হারানোর সময় নাই। এখন থেকে স্লোগান হবে জনতার পুলিশ, জনতার দেশ, সংবিধান হবে সোনার বাংলাদেশ। জনতার পুলিশ, জনতার দেশ, সংবিধান হবে সোনার বাংলাদেশ। জনতার পুলিশ, জনতার দেশ, সংবিধান হবে সোনার বাংলাদেশ। আর কোনো ফালতু স্লোগান দিবেন না। কে যেই জয় বাংলা কই আমরা ৩০ লাখ মারছি, মানে দেন হাসিনা এলে আমরা দৌড় লইয়া, হাসিনা রান্ত আছি আমরা, শীঘ্রই আসবে। আসলে পর আমরা ধরবো জয় বাংলার কি অপরাধ ছিল সেটা বলতে হবে। কেউরই ছাড় দেওয়া যাইব না। আরে যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, হ্যাঁ তুমি তো অনেক কিছু করলা, বিল পাস করলা, এই পাস করলা, এই পাস করলা, বহুত বাল ছিল, পণ্ডিত দেখাইলা। এত পণ্ডিতির দরকার নাই। গোলাম আজম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, উনি ছিলেন বিশাল নেতা, ওনার গেলে আমার বুদ্ধির দরকার ছিল না। আর তুমি কি নেতা? তোমার সার্টিফিকেট আছে নাকি? তুমি যে নেতা, কি সার্টিফিকেট? কিছু না। তাহলে ভুয়া, তুমি ভুয়া নেতা। তোমার বিল পাস করার দরকার নাই। তুমি পাস করবা কি জানো? ওই যে সাগরের পানি কিভাবে নিধন করবা, সাগরের পানি পরিষ্কার করো, আমরা এইখানে বসবাস করব, চাষাবাদ করব, আমরা থাকবো, আমরা শান্তির জায়গা চাই। শান্তির জায়গা হাসিনাই দিয়ে গেছে না সাগর। এটা তোমার দায়িত্ব হলো। ৩ মাসের বেতন করলাম দিছি, বেড়া খুব সাবধানে কথাবার্তি কইস। ৩ মাসের বেতন নিছ, আমরা কিন্তু না খাই তখন বেতন দিছি।
সাগরের পানি কিভাবে পরিষ্কার করবি এটা তবর দায়িত্ব। আর খাল কাইতে কুমির চাষ করার সময় নামবো, কুমির আঙ্গুর খাইতে বইলাইয়া তোমার করিয়া গেছিলাম না একবার জিয়া রহমান, খাল কাইতে কুমিরে খাইলে তবরে খাইছে, আঙ্গুরে খাই না, আমরা তামসা দেখছি। তবরে খাইছে কুমিরে, আমরা তামসা দেখছি। আমরা সাধারণ মানুষ গোট 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 ঠিক আছে খাই এটারে, এটা বাটপার। তো তবর কুম্বর ভাঙছে, একটা মাজা ভাঙছে, একটা ব্রেন শর্ট করছে তবর। আমরা খালি তামসা দেখছি। আর তামসা দেখানোর সময় নাই, বেতন দেই, কাম করবি, কাজ করবি, দিস ইজ মাই অর্ডার, কাজ। এখন এটা নারীগুলি দর্শিত হইলো, বাচ্চাগুলি খুন হইলো। এখন শেখ হাসিনা তখন আপনি কই, আপনি আসেন, আপনি আয় দেখেন এই দেশের অবস্থা, দেখেন কি হয়েছে। ছোট ছোট বাচ্চা পোলাপান দর্শিত হয়, এটা কি কর্মে আছে? আমার সংবিধানে ছিল নাকি? তোমরা যে সংবিধান আনলা না, তোমার বাবার দোষে তুমি পড়ছ, তোমার বাবার দোষে তোমার বাবাই পড়ছে, প্রত্যেকের দোষের দড়ি তোমরা রসি হয়ে গেছো। এখন হাসিনার যে শুনলাম সাংবাদিকরা কয়, পত্রিকায় পাওয়া যায় হাসিনার গলায় রশি। আর আমি হাসিনার জন্য ঘুরতেছি কি লে জানেন? ফুলের মালা। হাসিনার জন্য যত বড় ট্রাইব্যুনালে হোক, যত বড় উচ্চ আদালতে হোক, সেদিন হাসিনার পক্ষে অ্যাডভোকেট লয়ার হয়ে মুখ করব আমি। দেখি কত বড় ব্যারিস্টার, কত বড় জজ সাহেব আপনারা আছেন। আমি আপনাকে ফুলের ফাঁসির রশি লইছেন না, আর আমি মুখ ফুলের রশি গলায় দিব। কেন? যে আন্তাজি ফাঁসি লেগে হাসিনার মুখ করার জন্য বাংলাদেশের ড্যামরা ল কলেজ, ফতুল্লা ল কলেজ, ওই আগামা সিলেনের সিবির ভিতরে ল কলেজ, LLB, হ্যাঁ, অ্যাডভোকেটের অভাব নাই। শেখ হাসিনার অ্যাডভোকেট আসবে কইতেছেন, লন্ডন থেকে ব্যারিস্টার আসবে, ব্যারিস্টারে ইংলিশে টকিং টকিং টকিং। সেদিন আমিও থাকবো উপস্থিত। হ্যাঁ জজ সাহেব, ওই আপনার রশি আনেন আর আমার ফুলের রশি নেন, দেই কোনটা লগে কোনটা মিলান। হাসিনার গলায় থাকবে ফুলের রশি, আর তোমরা গুঁড়ো লইয়া রশি হাসিনার গলা রশি লাগাই দাও। কত বড় সাহস বেটা, কার দেশের থেকে কথা বল? এটা হাসিনার বাবার দেশ, এটা হাসিনার স্বামীর দেশ, হাসিনার চৈত্য গোষ্ঠীর দেশ। সালমানের ইমান, ঠিক আছে। যারা এই জুলাই যুদ্ধে আহত হয়েছে, নিহত হয়েছে এবং মারা গেছে, তারা যে বুলেটে আঘাত হয়েছে সেগুলি কোন সরকারি প্রশাসনের বুলেট না, এটা বাইরের একটা অস্ত্রের বুলেট। সেটা দিয়েও প্রমাণ হইলো যে আসলে বাংলাদেশের সরকার জননেত্রী শেখ হাসিনার অস্ত্র দিয়া এই জুলাই যোদ্ধারা মারা যায় না, এইটা ওই জুলাই যোদ্ধা যারা আন্দোলন করছে ষড়যন্ত্রকারীরা, তাদের অস্ত্র দিয়ে তাদেরকে মারা হয়েছে। তারপরে আরো প্রমাণ হইলো যখন একটা ভুয়া গুজব প্রচার করছে যে বাংলাদেশে একটা শেখ হাসিনা আয়নাঘর তৈরি করছে। এই আয়নাঘর পরিদর্শন করতে যখন প্রশাসন সহকারে এই জুলাই যোদ্ধারা গেছে, সেইখানেও যায় দেখা হইলো আয়নাঘর বলতে কোনো কিছুই সেখানে নাই, এবং ওরা বাহিরের একটা ছবির আয়নাঘরের এডিট করিয়া এইটা বাংলাদেশের জনগণের মিথ্যা প্রচার করিয়া মানুষের বুঝাইছে। এইটাও প্রমাণ হইলো যদি সেই আয়নাঘর থাকতো, সেই আয়নাঘর এই ডক্টর ইউনূস, এই সুধী ইউনূস, এই ধ্বংসকারী ইউনূস, এই আয়নাঘর সত্যিকার অর্থে থাকলে সেটা জাদুঘর বানাইতো। আজকে সেখানে মানুষ যায়, আমরা যাই দেখতাম, আসলে আয়নাঘর নাই, এটা একটা মিথ্যা গুজব। এটাও বাংলাদেশের জনগণ বুঝতে পারতে যে শেখ হাসিনার নামে একটা মিথ্যা গুজব তারা ছড়াইছে। আমরা যখন এইসব কিছু দেখলাম, তখন আমরা দেখলাম যে আসলে এরা একটা ষড়যন্ত্রকারী। বাংলাদেশ যখন উন্নয়নের কাতারে জননেত্রী শেখ হাসিনা নিয়ে যাইতেছে, ঠিক তখনই এই পাকিস্তান একটা ষড়যন্ত্র করিয়া এবং আমেরিকা একটা ষড়যন্ত্র করিয়া আমাদের বাংলাদেশের এই লুবি ব্যক্তিদের বাচ্চা নিছে, ডক্টর ইউনূস এবং সুদগর ইউনূস, এদেরকে বাচ্চা নিয়ে এদের মাধ্যমে, এদের উপরে টাকা ঢাইলা এদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার দূরানোর জন্য একটা পরিকল্পনা করিয়া মিথ্যা অপচার করিয়া জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে দূরেছে। এখনো ছায়া আছে, এখনো সময় আছে। আওয়ামী লীগের আঁচলের নিচে আসো, নাইলে তোর মাইয়া সুদ্ধা দেওয়াই পাবি না। তোর মেয়ে বলছে 4-5 দিন আগে যা কিছু পরিকল্পনা হয়েছে সব বিএমপির তথ্যতে। তোরা কই আসিলি? লন্ডনে বাইগন খাইছো, আর বড় বড় কথা বাংলায় এতদিন কই আসিলি? তোরাই সব ষড়যন্ত্রের মূল হোদা। প্যারেজেন্ট বাচ্চাটা পড়ছে, তারও ভাতা দিচ্ছে আমলিকে, কি না করছে হাসিনা? আমলিকে কই গুণ বাদ দেবো? এই যেটা কি আমলিক গেছে গা, আর এই মানুষ কি গেছে গা? এই দেশে কোন আমলিক কি গেছে গা? সব গেছে গা, কে চেয়ে বয়ে রয়েছে। হ্যাঁ ছাড়া ভোট এই দেশে হবে না। এই জাতিরে ঠিক করতে হইলে শেখ হাসিনার দরকার, এছাড়া কেউ পারবো না। শেখ হাসিনা খুনি আমরা তো দেখি নাই খুন করতে। একটা মহিলা মানুষ খুন করে হুকুম দিছে, এখন কি খুন হইতেছে না? এখন খুন করে কারা? এখন তো শেখ হাসিনা নাই, এখন কারা খুন করে? নৌকা ছাড়া কোনো ভোট দিব না, আওয়ামী লীগ ছাড়া কোনো ভোট দিব না, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, নয় কারণ না। আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে বড় দল। এই দেশের সাধারণ মানুষের লেগে শেখ হাসিনা ভালো ছিল, এমনকি গরিব মানুষের ঘর বাড়ি করে দিচ্ছে। এরপরে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতা এর দিয়া গেছে শেখ হাসিনাই। হাসিনারে যাইয়া দিল্লি যাইয়া পাই দরগানি। আগে গ্যাস আসলো 1400 টাকা, ওখানে গ্যাস 2200 টাকা। আমরা ভাত পাই না, গ্যাস পাই না, তেল পাই না, এমন পর্যায়ে যাবে হাসিনারে দিল্লি যাইয়া পাই দরগানা লাগবে। আমাদের দুঃখের জীবন ভাইটা যায় এখন।
আমাদের দুঃখের জীবন ভারে এখন। আমরা আগের সরকার চাই, আমরা আগের সরকার চাই, আর নাই তো আমরা জীবন দিব, আমরা রাস্তায় নামবো। 1 বছরের বিজ্ঞাপন দেখছি, একবারে লুট করে শেষ করেছে সব। এখন আমাকে আগের সরকারই ভালো, আমাকে আগের সরকার ছাড়া আর কোনো সরকারের দরকার না। আমরা আগের সরকার অনেক ভালো, অনেক সুখে ছিলাম আমরা। এই জনগণকে চুষানোর উদ্দেশ্য এই সরকারকে যদি আমরা এভাবে সুযোগ দেই যে পর আমাদের দেশ একটা সময় সে ধ্বংস করে দিয়ে আবার সে লন্ডনে চলে যাবে। এক মাসে বিদ্যুতের দাম তারা 2 বার বৃদ্ধি করে তারা প্রমাণ করেছে বিগত 17 বছর আওয়ামী লীগ যা করে নাই, এই সরকার 3 মাসে তার চেয়ে বেশি করেছে। এটা দেশ এবং জনগণের জন্য আসলে বর্তমান খুবই ক্ষতিকর, এবং আমরা যেটা প্রত্যাশা করছিলাম 24-এর পরবর্তী সময়ে দেশের এই দুর্ভিক্ষ হবে, এত তাড়াতাড়ি একটা সরকারের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সরকারের বিপক্ষে যাবে, এটা আসলে খুব সরকারের জন্য এটা মানে ক্ষতিকর দিক বলে আমি মনে করি। এটা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য, জনগণকে চুষার জন্য, এটাই তো মূল কারণ। এই জনগণকে চুষানোর উদ্দেশ্য। আমরা আসলে আশ্চর্যিত হয়েছি যে 24-এর গণঅভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আমরা আশা করছিলাম দেশে একটি জনতা সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, তারেক রহমানের সরকার ওয়াদা দিয়ে এসেছিল 2 বছর পর্যন্ত কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো পারবে না, অথচ 3 মাসের মধ্যে পরপর 2 বার জ্বালানির দাম বাড়িয়েছে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ সে করতে পারবে না। সারা বিশ্বে তেলের দাম কমাইছে, তখন তারা তেলের দাম বাড়াইতেছে, তার মানে তারা দ্বিচারিত আচরণ করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে এবং নানা ধরনের কার্ড দেওয়ার নামে সরকার দেশের অর্থনৈতিক তহবিলকে তছরূপ করেছে এবং দুর্নীতিতে তারা নিমজ্জিত হওয়ার কারণে দেশ সামাল দিতে পারতেছে না, বিদায় তারা নতুন করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে এবং এতে জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হবে। এই গণবিরোধী সিদ্ধান্ত সরকারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার মাত্র 3 মাসও হয় নাই, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, অব্যবস্থাপনা এমন একটা দিক নাই এই দিকে সরকারের কোনো সফলতা আছে। যে পরিস্থিতি 2 মাস পরে তো শেখ হাসিনার হাতে পা ধরে আনবো দেশের জনগণ। দেশে যে পরিস্থিতি হইতাছে, রোডের ভিতরে মানুষ চলতে পারে না, দিনে দুপুরে মনে করেন চাকু ঠেকাইয়া ছিনতাই করে সব লইয়া দা। এটা আমরা অটো রিক্সা চালাই, রাত্রে 8-9টার পরে আমরা তো কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই, ঠেকাইয়া সবকিছু লইয়া যায়। এগুলা কি আমরা চাইছি? যুব সমাজ আছে দেশের ভিতরে, দেখেন যেভাবে নিশা খায়া বাবা বেসে ওপেনে, মহল্লা তো পুলিশে যায় না ঠিক মতন, কোন মহল্লা পুলিশ যায় না। এগুলা কি আমরা দেখার লাগে কি আমরা বিএনপির ভোট দিছি? এই যে শেখ হাসিনা যে বাংলাদেশে আসবে, তারা বলতেছে ফাঁসির মঞ্চে নিবে। ফাঁসি মঞ্চটা কোথায়? কোথায় জেলখানা বানিয়েছেন? না তকবক করে মানুষকে জানাচ্ছেন আমরা বলতেছি এটা ইস্যু, এটি বাদ দেন, এটি ফাইজলামি বাদ দিয়া ভালোভাবে এখনো সময় আছে, ভালোভাবে পথে চলেন, নাইলে বাংলার জনগণ বুঝিয়ে দিবে তোরা কোন প্লেটে ভাত খাস। যদি কোন রকমের আওয়ামী লীগ ঢুকে যেতে পারে, আরে বিএনপির কিছুই হবে না, জামাত এনসিবির কোনো খবর থাকবে না। এই এনসিবি জামাত যদি কোন রকমের অপচেষ্টা চালায়, যদি কোনো জায়গায় কোনো তারা অশান্তি তৈরি করে, তাইলে আওয়ামী লীগ ঢোকার সম্ভাবনা 100-100 আমি চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি। আর যদি আওয়ামী লীগ ঢুকতে পারে, তাই এনসিবি জামাতের কোনো ঐতিহ্যই থাকবে না। আমার পোলাপান না কামারবো, আপনার পোলাপান কেনারে এলে আবার করবো। সোনার বাংলাদেশ তো আপনার আর আমার না, সোনার বাংলাদেশ হলো হাসিনার আর শেখ মুজিবের। কারণ হলো যদি সোনার বাংলাদেশই হইতো তাহলে জনগণের স্বার্থ মতনই চলতো, তাহলে আপনার কথা মতন আমার কথা মতন চলতো না। ভোট কিনতে যাওয়ার আগেই কইতেছে তোমার ভোট তো হয়ে গেছে গা, তাহলে এই দেশে আবার ভোট নিরপেক্ষ হইবো, আমার ভোট যে আমি দিব এটার কোনো গ্যারান্টি নাই। আমার বয়সে আমি আজ পর্যন্ত নির্বাচনে 3বারে 1বারও ভোট দিতে পারি। অবরোধ এমপি দিচ্ছে জনগণের ইয়া করার জন্য, আপনার আমার সুবিধার জন্যই। অনেক এই দেশে তো একতরফা তো রাজনীতি হয় না, রাজনীতি তো পাবলিকই নিয়েই হয়। তাহলে পাবলিকেই যদি রাজনীতি করতে না পারে, আপনি যদি একাই করেন, তাহলে তার চলবো না। নির্বাচন দিবই তো, তাল গাছটা তো হ্যাঁ, এই দেশটাই তো হ্যাঁ, এই দেশ তো জনগণের না। যারা যুদ্ধ করে স্বাধীন করছে, আজকাল মুক্তিযোদ্ধা কয়জন আছে? যারা আছে তারা গেছে এই গা, আর মুক্তিযোদ্ধা যারা আমলিক করে হেরাই মুক্তিযোদ্ধা, যারা বিএমপি করে হেরাই পাকিস্তানি রাজাকার। আপনি কিছু কইবেন পুলিশে ধরে আমার এই লইয়ে দেবো সারা রাজাকার, তাহলে এই দেশে আমার তো দেশ না, দেশ হলো হাসিনা। এটা তো গণতন্ত্র কয় না, এটা হলো রাষ্ট্র। আমি রাজা, আমি সব, আমারই এই দেশ। তো যে মাঠে প্লেয়ার নাই আর প্রতিদ্বন্দ্বী লোক নাই, তাহলে সেই মাঠে তো আপনার একলাই খেলবো, আর খেলাটা লোক নেই, প্লেয়ার নাই। ওই যে সব আমার চারিদিকে আটকে মেটে রয়েছে, যেন আমি বসাইছি এই থাকবো, আপনারে বসাইছি এই থাকবো, আমি যেরকম হেরাই। এই দেশে আর কোনো বিরোধী দল দরকার নাই। আমার কথা হলো আপনি যদি উন্নতই করেন, জনগণ আপনারা চাই নিব, তাই না? তাহলে আমারও তো ভয় কিসের? আমি না তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিই।